powered by Asian Paints. রাজধানী ঢাকায় বসবাস করেন অন্তত 2 কোটি মানুষ। তবে এই জনসংখ্যার অনুপাতে একটি শহরে যে পরিমাণ খোলা জায়গা, পার্ক, খেলার মাঠ বা গণপরিসর প্রয়োজন হয়, ঢাকায় তা প্রায় নেই বললেই চলে। অথচ নগরবাসীর সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন সুস্থ বিনোদন চর্চার স্থান ও অবসরে উপভোগ করার মতো পরিবেশ। এজন্য স্থাপত্য ও পরিকল্পনার ধরনেও পরিবর্তন আনা প্রয়োজন, যাতে করে প্রতিটি স্থাপনার একটি অংশ পাবলিক স্পেসে পরিণত হয়। বিশ্বব্যাপী প্রচলিত এমন ধারণাকে সামনে রেখে রাজধানীর অভ্যন্তরে গণপরিসরের সংখ্যা বাড়াতে কাজ করছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা। এরই ধারাবাহিকতায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পূর্বাচলে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে। পিআইসিসি বা পূর্বাচল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারটি আদতে কেমন হবে সেটি নির্ধারণ করা হয়েছে স্থপতিদের প্রতিযোগিতার মাধ্যমে। সম্প্রতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে একটি ডিজাইন কম্পিটিশন আয়োজন করে রাজুক, যেখানে পিআইসিসির 57টি ডিজাইন উপস্থাপন করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে স্থাপত্য পরামর্শক প্রতিষ্ঠান ত্রিকোণ আর্কিটেক্টস। তাদের ডিজাইনে দেশজ সংস্কৃতির ছাপ, পরিবেশ প্রকৃতির প্রতি সংবেদনশীলতা এবং সর্বজনীন গম্যতার পাশাপাশি টেকসই স্থাপত্যের সকল বৈশিষ্ট্যই রয়েছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। পূর্বাচল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের ডিজাইন নিয়ে কথা বলবো আজকের অনুষ্ঠানে। আমাদের অতিথি স্থপতি শফিক রহমান, যিনি ত্রিকোণ আর্কিটেক্টসের প্রধান স্থপতি। ভাইয়া, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে এই প্রজেক্টের যে ইনসেপশন এবং ডিজাইন কনসেপ্ট, সেই জায়গা থেকে একটু শুনতে চাই শুরুতে। প্রথমত প্রজেক্টটা হলো একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। সো যে কোনো প্রকল্পই ডিজাইন করতে গেলে প্রথমে আমাদেরকে এই প্রকল্পটা এই শহরকে কি দিতে পারে, দেশকে কি দিতে পারে এবং মানুষকে কি দিতে পারে, মানে কি কন্ট্রিবিউশনের সুযোগ আছে, সেই জিনিসটাই একজন আর্কিটেক্টকে প্রথম দেখতে হয়। তো পূর্বাচল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যখন কম্পিটিশন হিসেবে যখন কাজটা শুরু করলাম আমরা, তো তখন আমরা আসলে অনেক ধরনের আইডিয়াস নিয়ে কাজ করছিলাম। যেহেতু ইন্টারন্যাশনাল এখানে একটা বিষয়টা ছিল যে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, তো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমি যখন সারা বিশ্বের কাছে বাংলাদেশের একটা কনভেনশন সেন্টারকে প্রেজেন্ট করছি, তখন সেই কনভেনশন সেন্টারটা দেখে যদি মনে হয় যে এই কনভেনশন সেন্টারটা বুঝি দুবাইয়ে অবস্থিত বা সিঙ্গাপুরে অবস্থিত, এর লুকটা, এর অ্যাপিয়ারেন্সটা যদি 8-10টা ইন্টারন্যাশনাল কনভেনশন অন্যান্য সেন্টারের মতোই হয়, তাহলে কিন্তু এটা ভ্যালু অ্যাড করে না, এটা বাংলাদেশকে আসলে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করে না। প্রথমত চিন্তা করলাম যে বাংলাদেশকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কালচার। আর কালচারটা কোথা থেকে আসে? কালচার আসলে একটা ব্রড অ্যাসপেক্ট। কালচারের ভিতরে ক্লাইমেট আছে, কালচারের ভিতরে মানুষের ড্রেস আপ আছে, ফুড আছে, দেন কালচারের ভিতরে মানুষের লাইফস্টাইল আছে, সব কিছুই আসলে কালচারে ইনকর্পোরেটেড। সো বাংলাদেশের কালচারকে এই বিল্ডিংয়ের ভিতর দিয়ে আমরা রিফ্লেক্ট করতে চেয়েছি। এটা একটা অন্যতম একটা গাইডিং পয়েন্ট ছিল। অ্যান্ড দ্বিতীয়ত এর সাথে আরও অনেক কিছুই ইনকর্পোরেটেড হয়েছে। খুব ইন্টারেস্টিংলি এই প্রজেক্টটা পূর্বাচলে অবস্থিত এবং পূর্বাচলে এই প্রজেক্টটার একটা এজ দিয়ে ক্যানেল চলে গেছে, যার জন্য ডিজাইনটা করার ক্ষেত্রে এমনভাবে ডিজাইন করা যে এটা এই ক্যানেলটার উপর একটা ফোকাস তৈরি করে, মানে ডিজাইন ইটসেলফ টকিং টু দ্য ক্যানেল। এবং এই ডিজাইনটা দেখলে ফ্রন্টাল সাইড থেকে যদি মনে করি আমি এটা ফ্রন্ট, তাহলে এটার ব্যাক বলে আসলে কিছু নাই। ডিজাইনটা এমনভাবে করা যে এটা যেন ফ্রন্ট সাইডটাও যেন ফ্রন্ট, এটার রেয়ার সাইডটা যেটা সেটাও যেন ফ্রন্ট। অ্যান্ড এই বিল্ডিংয়ের বিভিন্ন স্পেসগুলো, এটার পাবলিক স্পেস, বিল্ডিংয়ের ইন্টেরিয়র স্পেস, সেমি আউটডোর স্পেস, এগুলো সব কিছুই যেন ওই লেকটার সাথে একটা ইন্টারঅ্যাকশন তৈরি করছে। এতে করে হয় কি যে একটা প্রজেক্ট যখন তার সারাউন্ডিংসের একটা অ্যামিনিটিসের সাথে এভাবে ইন্টারঅ্যাকশন তৈরি করে, তখন কিন্তু পরবর্তীতে সেই লেকটাকে, এই ওয়াটার বডিটাকে, এটাকে রিটেইন করা, এটাকে ঠিকঠাক মতো টিকিয়ে রাখা
বা এটার গুরুত্ব শহরের মানুষকে বুঝতে দেওয়া, এই সুযোগটা তৈরি হচ্ছে। এটা রিকোয়ারমেন্টে চেয়েছিল যে এখানে একটা অনেক বড় লবি হবে, পাবলিক স্কেলের লবি। তো আমরা যেটা করলাম যে এই একটা সেন্ট্রাল লবি থেকে যে সব প্রোগ্রামকে কানেক্ট করতে বলা হয়েছিল, আমরা ওই জায়গাটাতে একটা বড় পরিবর্তন আনলাম। আমরা সেন্ট্রাল লবিটাকেই ব্রেক করে দুটো আলাদা আলাদা লবি করে ফেললাম এবং এই প্রজেক্টটাকে এমনভাবে ডিজাইন করলাম যে সারাউন্ডিংসে এখানে প্রোগ্রাম ফাংশনগুলো আসলো এবং এটা ঠিক হার্ট অফ দ্য প্রজেক্টে আমরা একটা গ্র্যান্ড পাবলিক স্পেস তৈরি করলাম। যেই পাবলিক স্পেসের ল্যাঙ্গুয়েজটা, যেই পাবলিক স্পেসের আর্কিটেকচারাল গ্রামারটাও ইট ইজ ইন্সপায়ার্ড ফ্রম দ্য কালচারাল আর্কিটেকচার অফ বাংলাদেশ। এবং একই সাথে সেখানে আবার আমরা একটা ওয়াটার বডিকে ইন্টিগ্রেট করলাম এবং বাংলাদেশের ল্যান্ডের মরফোলজি হচ্ছে ইট ইজ নট রক, নট সয়েল, এটা হচ্ছে মার্শ ল্যান্ড। মানে বাংলাদেশের গ্রাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এটা কখনো ভেজা থাকবে, কখনো এখানে বৃষ্টি হবে, পানি বাড়বে। দেখা যাচ্ছে যে জায়গায় আমি বছরের একটা সময়ে হেঁটে বেড়াতে পারছি, ফসল চাষ করছি, আবার বছরের একটা সময়ে ওখানে পানি হয়ে গেছে। সো এই যে চেঞ্জেবল ল্যান্ডস্কেপ, এটা আমাদের ল্যান্ডস্কেপের একটা অনেক বড় ক্যারেক্টার। বর্ষায়, সময়ের সাথে সাথে শীতকালে আমাদের ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়। সো মোটামুটি এটাই প্রজেক্টের কনসেপ্ট ছিল। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, তার মানে আমরা বলতে পারি যে এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের বিষয় রয়েছে। কিন্তু একই সঙ্গে এটা যেহেতু সারাউন্ডিং লোকাল কমিউনিটিকে সার্ভ করবে, সেই ক্ষেত্রে আসলে কি কি ফাংশন এর ভেতর রয়েছে? এই প্রকল্পটার আশেপাশের ল্যান্ডগুলোতে যেমন কমার্শিয়াল ফ্যাসিলিটিস যেমন আছে, অ্যাট দ্য সেম টাইম এখানে আশেপাশে অনেক রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট আছে। তো ইউজুয়ালি যেটা হয় যে একটা রেসিডেন্সিয়াল ফিউচারে যখন এখানে অনেকগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং যখন আশেপাশে হয়ে যাবে, তো তখন একটা রেসিডেন্সিয়াল কমিউনিটির পাশেই ঠিক অ্যাডজাসেন্ট লোকেশনেই একটা এত বড় একটা কনভেনশন সেন্টার যেখানে প্রচুর মানুষ আসছে যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা মেজর কনসিডারেশন ছিল। তো যে জিনিসটা আমরা যদি এই প্রজেক্টটার স্ক্রিনে যে 3Dটা দেখা যাচ্ছে এখানে যদি আমরা দেখি তাহলে ক্লিয়ার হবে। আমরা দেখতেছি যে এই প্রজেক্টটার ফ্রন্টাল সাইডটা এটা প্রচুর পরিমাণে বাফার আছে। মানে সাইটের এইজ থেকে বিল্ডিংটা কিন্তু শুরু হয়েছে অনেক ভিতরে গিয়ে একটা ফানেলের মতো হয়ে চলে গেছে এবং এই বাফার স্পেসটা দিয়ে গিয়ে তারপরেও ওখানে কিন্তু কোনো সিঙ্গেল ডোর বা একটা গ্র্যান্ড এন্ট্রেন্স দিয়ে আমি ঢুকে যাচ্ছি এরকম না। ব্যাপারটা হলো যে এটা ফ্লুইড করে একটা কমন স্পেস বা পাবলিক স্পেসেই মিশে গেছে, সেখানকার সাথে ফাংশনটা অ্যাডেড হচ্ছে। এটাও একটা গ্রেট রেসপন্স ছিল এটার সারাউন্ডিংসের প্রতি, যে এখানে যেই পাবলিক প্রেশারটা তৈরি হবে, এখানে বাস আসছে, গাড়ি আসছে, প্রচুর পরিমাণে ক্রাউড তৈরি হচ্ছে। এমনও হতে পারে যে একটা সময়ে হয়তো বা ওয়ান সিঙ্গেল ডেতে হয়তো 5 লক্ষ মানুষ এখানে ভিজিট করতে আসলো। এটা হওয়াটা খুবই স্বাভাবিক। তো এই মানুষটার যে প্রেশারটা, এই প্রেশারটাকে প্রজেক্টটা ইটসেলফ অ্যাবজর্ব করতে পারে তার ভিতরে। এটাই ছিল গ্রেট রেসপন্স টু দ্য কমিউনিটি। অ্যান্ড আরেকটা বিষয় হলো যে প্রজেক্টটা সাবমিসিভ। এটা মানে এটা ক্যারেক্টারিস্টিক্সটা এমন না যে এটা হঠাৎ করে একটা এই এনভায়রনমেন্টে একটা এলিয়েন ফর্মের মতো বসেনি। এটা খুব সাবমিসিভভাবে, খুব মার্জিতভাবে কনটেক্সটের সাথে মার্জ করে বসেছে। 57টা ডিজাইন এন্ট্রি এখানে আমরা দেখেছি অংশগ্রহণ করেছে এবং সেখানে আপনারা উইনার হয়েছেন। তো অনেক ধরনের ডাইনামিক ডিজাইন কিন্তু ছিল, বিভিন্ন ধরনের ক্যানোপি, অনেক ফ্লুইড স্ট্রাকচার ছিল, কিন্তু আপনারা বেশ সাটেল একটা মাস এখানে ডেভেলপ করেছেন। তো সেই জায়গা থেকে যদি একটু বলেন যে আপনার কাছে কি মনে হয় যে কোন কোন স্পেশাল ফিচারগুলোর জন্য এটা আসলে এই কম্পিটিশনে জিতেছে কিংবা এই প্রজেক্টটা আসলে নির্মাণ হতে চলেছে? যতগুলো এন্ট্রি ছিল আমি বলবো যে প্রত্যেকটা এন্ট্রি হয়তো বা কিছু না কিছু পটেনশিয়ালিটি নিয়েই ডিজাইন হয়েছে এবং হয়তো কিছু ডিমেরিটসও আছে, কিন্তু ওভারঅল হয়তো বা এই প্রজেক্ট, এই কনটেক্সট সব কিছুর রেসপেক্টে হয়তো জুরররা এই প্রজেক্টের ভিতরেই সবচেয়ে বেশি পজিটিভ ব্যাপারগুলো খুঁজে পেয়েছেন। ম্যাটেরিয়াল কি হবে এটার ক্ষেত্রে এবং পাশাপাশি সাস্টেনেবিলিটির বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। মূলত এখানে অ্যাসকাস কনক্রিটই অধিকাংশ ক্ষেত্রে আমরা চিন্তা করেছি এবং অ্যাসকাস কনক্রিটের কালারটা যে একটু যে রেডিশ যে কালারটা এসেছে, এই কালারটাও অ্যাকচুয়ালি এটাও আমাদের কনটেক্সট থেকে ইন্সপায়ার্ড। আমরা যদি আমাদের মডার্ন সময়কার আর্কিটেকচার, আমাদের জমিদার বাড়ি, আমাদের টেম্পল, আমাদের ওই সময়কার মসজিদ, 100-200 বছরের পুরনো আর্কিটেকচারগুলো যদি দেখি, আহসান মঞ্জিল, জমিদার বাড়ি,
বিভিন্ন এগুলো অধিকাংশই হচ্ছে রেড ব্রিকের, কিছু আছে স্টুকো প্লাস্টারের, এবং এটা অধিকাংশ দেখবেন যে এগুলো হচ্ছে রেডিশ একটা টেক্সচারের। অ্যাসকাস কনক্রিটের ভিতরে আমরা চিন্তা করছিলাম যে এটাতে রেড অক্সাইড ইউজ করা হবে এবং আমরা ওই কালারের সেন্সটা তৈরি করব যেটা আমাদের হেরিটেজকে রেসপন্স করে, হেরিটেজের ইনফ্লুয়েন্সটা এখানে এসেছে এভাবে। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো প্রজেক্টের যে কনজামশন, অর্থাৎ প্রজেক্টটা রান করতে যে এটার যে এনার্জির প্রয়োজন, সেই কনজামশনটাকে আমি যত মিনিমাইজ করতে পারবো, যত বেশি মিনিমাইজ করতে পারবো তত বেশি এটার কার্বন ইমিশনও কমে যাচ্ছে এবং একই সাথে এটার এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি বাড়ছে। এটা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির থাম্ব রুল। তো সেই জায়গা থেকে এই প্রজেক্টটাতেও আমরা প্রজেক্টটাকে এটার ক্লাইমেটিক অ্যাসপেক্টটাকে সঠিকভাবে বিচার করে এখানে আমরা এমনভাবে ডিজাইন করেছি যে যেমন আমরা এখানে দেখতে পাবো যে অনেক প্রজেক্টেড বড় বড় রুফ আছে এখানে, যে রুফগুলো অনেক বেশি প্রজেক্টেড। এটাও কিন্তু বাংলাদেশের আর্কিটেকচারের একটা ক্যারেক্টার, এবং বাংলাদেশের একদম ছোট্ট একটা হাটে গেলেও আমরা একটা কুড়ে ঘরের ক্ষেত্রেও আমরা কিন্তু এই প্রজেকশনটা দেখি। এই প্রজেকশনটার সাথে ক্লাইমেটের একটা দারুণ সম্পর্ক আছে। এটা সানলাইটকে কাট অফ করে, রেইনকে প্রোটেক্ট করে। তো আমাদের এই প্রজেক্টেড ইভসগুলো, প্রজেক্টেড রুফগুলো, এগুলো যেমন একদিকে প্রচুর শ্যাডো তৈরি করছে, অ্যাট দ্য সেম টাইম আমরা লুভারটাকে প্রপারলি ব্যবহার করেছি, সোলার অ্যাঙ্গেলকে, সোলার ট্র্যাক, সোলার অ্যাঙ্গেল এগুলোকে অ্যানালাইসিস করে আমরা এমনভাবে ডিজাইনটা করার চেষ্টা করেছি যে এটাতে যাতে সোলার অ্যাবজর্পশন যাতে কম হয়, অর্থাৎ হিট অ্যাবজর্পশন যাতে কম হয়। তাহলে কি হবে, হিট অ্যাবজর্পশন কম হলে আমার এখানে ইলেকট্রিসিটির কনজামশনটা এমনিই কমে যাবে, এটার কুলিং লোডটা কমে যাবে। সো আলটিমেটলি সেইভাবে এটা সাস্টেনেবিলিটির দিকে এগোতে পারে। অ্যাট দ্য সেম টাইম এখানের ফুটপ্রিন্টের কথা যদি বলি, আমরা মোটামুটি 30 to 35% এটার বিল্ডিং ফুটপ্রিন্ট 100%-এর মধ্যে, যেখানে আমি চাইলে রুলস ওয়াইজ আমি এখানে প্রায় 50% পর্যন্ত যেতে পারতাম, কিন্তু আমরা এটাকে 30%-এ নিয়ে আসছি, যে ফুটপ্রিন্টটা 30%, 70%ই ওপেন। তাহলে কি দাঁড়ালো, যে এখানকার সফট সারফেস বেশি হলে এখানে ওই একই ব্যাপার যে আমার হিটিং, এখানকার ইনডোর আউটডোর এনভায়রনমেন্টের যে গরম উত্তাপ এটা কমে যায়। অ্যাট দ্য সেম টাইম আমাদের এটার এই কুলিং লোডটাও কমে যায়। সো এইভাবে এটা সাস্টেনেবল। আর তার সাথে আদার যে ফিচারগুলো, যে রেইন ওয়াটারকে রিসাইকেল করা, হারভেস্ট করা, আরও যে ছোটোখাটো যে ম্যাটেরিয়ালগুলো আছে যেগুলো সাস্টেনেবিলিটি ইম্প্যাক্ট করতে পারে, সেই বিষয়গুলোকে আমরা টাচ করেছি। ভাই, আপনি ডিজাইন ডিটেল নিয়ে কথা বলছিলেন এবং এর যে কালার স্কিম, ম্যাটেরিয়াল এবং সাস্টেনেবিলিটির বিষয়গুলো বলেছেন। আমি একটু আসলে ইনোভেশনের জায়গাটা নিয়ে জানতে চাইবো, যে ট্র্যাডিশনাল যে এলিমেন্টগুলো এখানে এসছে এর বাইরে নতুন ইনোভেশন কি আছে? ইনোভেশনের জায়গাতে অবশ্যই এখানে কিছু ইনোভেশন আছে যেটা আসলেই একটা ইউনিক ফিচার। আমাদের 3D-তে না দেখিয়ে আমরা কিন্তু মডেলেও দেখতে পারি, কারণ আমাদের মডেলটা এখন এখানেই আছে। মডেলে আমরা ইনোভেটিভ ফিচারগুলো নিয়ে দেখাই। ওকে, লেটস গো। আমাদের পূর্বাচল কনভেনশন সেন্টারের মডেল, যেহেতু এটা একটা পাবলিক স্কেল প্রজেক্ট, তো এখানে আমরা স্কেলটাকে গ্র্যান্ড করতে চেয়েছি। তো স্কেলটাকে গ্র্যান্ড করার জন্য আমরা এখানে যে কলামসগুলো ব্যবহার করেছি, সেই নাম্বার অফ কলামস হচ্ছে আসলে সংখ্যায় খুব কম, এবং এটার স্প্যানগুলো অনেক বড়। এরকম কিছু কলাম যখন এই রুফটাকে ধরেছে, যখন সাপোর্ট করেছে, তখন এখানে এক ধরনের একটা ট্রি কলাম ফ্রন্ট সাইড থেকে দেখলে আরেকটু অ্যাপিয়ার হয়, যে আমরা এখানে যে সামনের যে ট্রি কলামগুলো বা এই ধরনের কিছু কলাম ইনসাইডেও আছে। এই কলামটার যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা বাংলাদেশের যে ব্যাম্বো ক্রাফটিং আছে, সেই ব্যাম্বো ক্রাফটের কিছু টেক্সচারকে আমরা অ্যানালাইসিস করে সেখান থেকে সিম্পলিফাই করে আমরা একটা ইন্টারেস্টিং একটা স্ট্রাকচারাল সিস্টেম, একটা ট্রির মতো একটা স্ট্রাকচারাল সিস্টেম এখানে নিয়ে আসার তৈরি করার চেষ্টা করলাম। এই স্ট্রাকচারাল সিস্টেমটা আবার আমাদেরকে একটা লার্জ স্প্যান,
অনেক বড় বড় স্প্যান এবং বড় শেডেড এরিয়া তৈরি করার জন্য হেল্প করেছে। কলামের পাশাপাশি আমরা যে এই যে পারফোরেটেড একটা রুফ তৈরি করেছি এবং দেখা যাচ্ছে যে ইন্টারেস্টিং একটা লাইট শ্যাডোর একটা টেক্সচার এখানে এসেছে। এই লাইট শ্যাডোর টেক্সচারটা কিন্তু কিছু কিছু ডিজাইনড এরিয়াতে ইনসাইডেও কিন্তু এই টেক্সচারটা আসে, এই লাইটিং বা লুমিনাস এনভায়রনমেন্টটা। এটা একটা ওপেন স্পেস অ্যাজ ইফ ইজ এ পার্ট অফ দ্য সিটি, এবং মানুষ এখানে যে কোনো সময় এখানে এসে সে কিন্তু এই মেইন এন্ট্রেন্স থেকে ঢুকে সে কিন্তু যে মাঝখানের এই গ্র্যান্ড পাবলিক স্পেসটা, যেটা একই সাথে গ্রিন, পেডিস্ট্রিয়ান, ফাউন্টেন, ওয়াটার, এই স্পেসটাকে সে এনজয় করতে পারছে এবং ধীরে ধীরে সে কিন্তু লেকের সাইডের অ্যাপ্রোচে চলে আসছে। এবং এটাই একটা মানে খুবই ইন্টারেস্টিং ফিচার অ্যাবাউট দিস ডিজাইন, অ্যাবাউট দিস প্রজেক্ট, যে এই প্রজেক্টে এসেছে একটা ফাংশন অ্যাটেন্ড করার জন্য। সে ছাড়াও একজন মানুষ একটা পার্কের মতো বা একটা আরবান, আমাদের ঢাকা শহরের রেসপেক্টে একটা ঘুরতে যাওয়ার জায়গা হিসেবে, একটা রিক্রিয়েশনাল ব্রিদিং স্পেস হিসেবে পার্কের মতো সারা বছর প্রতিটা দিন যে কোনো সময় বিনামূল্যে সে এটাকে ব্যবহার করতে পারছে। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আমাদের সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের নগরে এই ধরনের গণপরিসরের সংখ্যা আরও বৃদ্ধি পাক এবং স্থাপত্য নির্মাণ হোক মানবিক এবং সকলের অংশগ্রহণ থাকুক সেখানে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের নির্মাণ রসায়নের মূল আলোচনা। নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট নাজলি হোসাইন আপা। আপা কেমন আছেন? ভালো আছি আপা, আপনার যে এক্সপিরিয়েন্সটা 15 বছরের উপরে, এবং আপনার স্টাডিটাও যদি আমরা আসলে একটু দেখি, বুয়েট প্লাস বাহির থেকে স্টাডি করা, তার মানে দুটো কম্বিনেশনই আছে। সো এই এক্সপিরিয়েন্সটা আপনাকে বাংলাদেশে কাজ করতে কিভাবে সাহায্য করছে? আর যেটা দেশে বা দেশের বাইরে যেটা পড়াশোনা করেছি এটা তো হলো বই পুস্তকে বা যেটা ম্যাটেরিয়াল পড়া, বাট নর্মালি আসলে আমাদের শেখাটা হলো বাস্তব অর্থে ফিল্ড থেকে। এখন ইউজুয়ালি কোন ধরনের কাজগুলো বেশি করছেন আপা? মোস্টলি সাস্টেনেবল প্রজেক্ট করি, যেটাকে আমরা বলি পরিবেশ বান্ধব বা গ্রিন বিল্ডিং প্রজেক্ট। আমি ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের অ্যাক্রেডিটেড প্রফেশনাল। এই জন্য দেখা যায় আর্কিটেকচারাল যে কাজগুলো আমি করি প্রধানত, সেগুলো বেশিরভাগই ক্লায়েন্টদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে ওনারা পরিবেশ বান্ধব ডিজাইন চান, এবং তাহলেই আমরা এই কাজটা হাতে নেই। এই জায়গাটাতে পেইন্টের কি কোনো ভূমিকা আছে যে আসলে কিভাবে এটা বিল্ডিংয়ের জন্য স্বাস্থ্যকর হতে পারে, বা আমরা যদি বলি আসলে পেইন্টের জন্য পেইন্ট কম ক্ষতি করবে, এরকম কোনো ব্যাপার কি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। পরিবেশ বান্ধব বললে আমরা যেটা বুঝি যে পরিবেশের ক্ষতি না করে যেই ধরনের ম্যাটেরিয়ালগুলো সেগুলো বিল্ডিংয়ে যেন ব্যবহার করা হয়। আমরা এই ধরনের ম্যাটেরিয়াল সাজেস্ট করি ক্লায়েন্টকে, যাতে লো ভিওসি বা নো ভিওসি পেইন্ট ওনারা ইউজ করে, এবং যেগুলো ইমালশন বেস যে পেইন্টগুলো থাকে, এশিয়ান পেইন্টসেরও কিছু আছে, আমরা ওগুলো ক্লায়েন্টকে সাজেস্ট করেছি। আপনি একটা লম্বা সময় মোটামুটি 5-6 বছরের মতো ইন্টেরিয়র নিয়ে কাজ করেছেন। সো ইন্টেরিয়র প্রজেক্টগুলো যখন করতে যায়, সাধারণত এখন অনেকেই আছে হয়তো ইন্টেরিয়রে অনেক বেশি ফোকাস, তখন কোন ব্যাপারগুলো আসলে মাথায় রাখা দরকার? ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা এখন যে চেঞ্জটা আসছে, যেটা আমাদের জন্য ভালো, সেটা হলো অনেক বেশি রঙের ব্যবহার। মানে আগে যেটা হতো যে অনেক বেশি ক্ল্যাডিং ম্যাটেরিয়াল ব্যবহারের একটা প্রবণতা ছিল, যে আমি যেই ওয়ালি দেখবো সেখানে কিছু না কিছু ক্ল্যাডিং করছে। এখন দেখা যাচ্ছে ক্লায়েন্টদের মোস্টলি রঙের ব্যবহারটা চলে আসছে, সাদাটে ধরনের ইন্টেরিয়রটা চলে আসছে, কন্টেম্পোরারি যেই মিনিমালিজম যেই কনসেপ্টটা, সেই কনসেপ্টের ইন্টেরিয়রটা চলে আসছে। তার মানে কালার প্যালেটের একটা জায়গা হয়তো আছে, অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করছে। রিসেন্টলি এশিয়ান পেইন্টস কালার নেক্সট 24 আসলে লঞ্চ করলো, এবং সেখানে আপনিও ছিলেন। সো ওই কালার প্যালেটগুলো বা এই রিসার্চগুলোকে আপনাদেরকে কোনোভাবে হেল্প করছে এখন ইন্টেরিয়রের ক্ষেত্রে? কালার নেক্সটের যেই রিসার্চটা আমরা দেখেছি, অসাধারণ একটা রিসার্চ, এবং ফ্যাশনের সাথে ইন্টেরিয়রের সাথে ডিজাইনের সাথে যে একটা সমন্বিত একটা ব্যাপার, ওই রিসার্চটা থেকে ওটা বোঝা যায়। এবং ওটা অনেক অনেক আমার মনে হয় যে অনেক দিক থেকে আমরা যেভাবে চিন্তা করি অ্যাজ অ্যান আর্কিটেক্ট একটা স্পেসে ডিজাইন করার সময়, অনেকটাই তার সাথে মিলে যায়। আমি বলবো যে কালার নেক্সট রিসার্চটা অনেক বেশি কাজে লাগবে।
আপা এটা তো গেল আসলে আমাদের কালার প্যালেট বা আমরা আসলে কীভাবে সাজাতে পারি স্পেশাল ফিনিশ নিয়ে, কিন্তু সব কিছু হয়তো আমাদের মিস হয়ে যেতে পারে বা আমরা এনজয় নাও করতে পারি বা ফেল করতে পারে। তার রিজন হতে পারে হয়তো যদি ড্যাম্প থেকে থাকে বা যদি নোনার কোনো সমস্যা থাকে। সো পুরনো বিল্ডিং বা নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে ড্যাম্প প্রুফিংয়ের জন্য আপনারা সাধারণত কী সাজেস্ট করে থাকেন? পুরনো বিল্ডিং যেগুলো ব্যবহারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা ক্লায়েন্ট হয়তো একটা নতুন ভাবে জিনিসটাকে রিমডেল করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে ওয়ালগুলোতে প্লাস্টারের আগে যেন ড্যাম্প প্রুফিং সিমেন্টিশিয়াস একটা কোটিং দিয়ে নেন, আর এরপরে প্লাস্টারটা করেন, তারপরে পেইন্ট। সেক্ষেত্রে পেইন্টটাও আমরা বলি যে অবশ্যই যেন ওটা মাথায় রেখে করেন। সেক্ষেত্রে বাইরের ওয়াল হতে পারে যেগুলোতে বৃষ্টির পানি ঢোকার সম্ভাবনা থাকে, এবং ভেতরে যেইগুলো টয়লেটের সাথে যে ওয়ালগুলো থাকে সেই ওয়ালগুলোতে আমরা সাধারণত বলি যে আপনারা এই ধরনের কোটিং ইউজ করেন এবং পেইন্টগুলো সেভাবে সিলেক্ট করেন যাতে ড্যাম্প প্রুফিংটা না হয়। কারণ একবার ড্যাম্প প্রুফিং হলে এটা পরবর্তীতে আর যায় না, আবার দেখা যায় প্রত্যেক বছরেই এটা হতে থাকে, দেখা যেতে থাকে। এখন যদি আরেকটু বলি সমসাময়িক ঘটনা, সেটা হচ্ছে বন্যা। এখন আমরা এই বছর যেটা জানলাম, যেখানে আসলে হয়তো বন্যা কখনো হয়নি বা অনেক লম্বা সময় হয়নি, সেখানেও দেখা যাচ্ছে এখন বন্যা হচ্ছে। সো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমরা কোন ধরনের, মানে ওই এরিয়াগুলোতে কোন ধরনের কাজ করলে বা কী স্টেপ নিলে মনে হচ্ছে আমাদের যে থাকার জায়গাটা আছে সেটা আরেকটু বেটার হতে পারে? এই বন্যাটা তো আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল, যে হঠাৎ করে একটা আসা বন্যা এবং অনেক ধরনের মানুষের ক্ষয়ক্ষতির ভেতরে যেতে হয়েছে। যাদের বাড়ি চলে গেছে সেটা তো অবশ্যই নতুন করে বানাবে, কিন্তু যাদের আছে তাদের কিন্তু বিশাল ক্ষতি। মানে তাদের দেখা যাচ্ছে যে আপনার প্লাস্টার খসে গেছে, রং খসে গেছে। তো এই যে জায়গাগুলোর থেকে বলবো যে আরেকটু সচেতন হতে হবে। প্লাস্টার করা, পেইন্ট করা, মানে বিল্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার এবং সেটা যে ফিনিশিংটা, এটা একটু ভালো করতে হবে, যাতে এই ধরনের যদি সাডেন কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হয় তাহলে যেন এটা প্রোটেক্ট করতে পারে। সেক্ষেত্রে আমি বলবো ড্যাম্প প্রুফিং করাটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আপা, আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন, আপনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, আজকে আমাদের অনেক ডিটেল একটা ডিসকাশন হলো আর্কিটেক্ট নাজলি আপার সাথে, যেখান থেকে আসলে আমরা বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে কথা বললাম, ইন্টেরিয়রের ক্ষেত্রে কোন কালারগুলো আমাদেরকে হেল্প করতে পারে এবং ড্যাম্প প্রুফিং কতটা ইম্পর্টেন্ট আমাদের বিল্ডিংকে লংজিভিটি দেওয়ার জন্য, সেই ব্যাপারে আসলে আমরা পরিপূর্ণ একটা আইডিয়া পেয়েছি। আশা রাখছি এই ডিসকাশন আপনাদেরকে হেল্প করবে আপনাদের যে কোনো ডিসিশন মেকিংয়ে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্পের জন্য যদি কোনো পেশাদার স্থপতি বা প্রকৌশলীর পরামর্শ প্রয়োজন হয়, সেটিও আমাদের কাছে ইমেলের মাধ্যমে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইডি নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি। Powered by Asian Paints.